আমি চুপ করে কিছুক্ষণ বসেছিলাম, হাতে ধরা ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো পৃথিবীটা যেন হঠাৎ বদলে গেছে। ছবিতে আমার মা আর তার পাশে দাঁড়িয়ে আছে রাশেদের বাবা। আমার গলা তখন শুকিয়ে গেল। আমি তখন রাশেদের মাকে বললাম, মা সত্যি করে বলেন আমার মায়ের সাথে কি সম্পর্ক ছিল আপনার স্বামীর? শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন অনেক পুরনো একটা স্মৃতি মনে করার চেষ্টা করতেছে। তারপর উনি ধীরে ধীরে বললেন, তোমার মা নাসরিন অনেক বছর আগে রাশেদের বাবার অফিসে চাকরি করত। রাশেদ অবাক হয়ে তাকালো। আপনি তো আগে কখনো বলেননি। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সব কথা কি আর বলা যায়? ঘরের বাতাস যেন আবার ভারী হয়ে গেল। আমি ছবিটা শক্ত করে ধরলাম। কিন্তু এই ছবিটা কেন? আমার মা আর আপনার স্বামী একসাথে কেন? রাশেদের মা মাথা নিচু করে রইলেন। উনি বললেন, তোমরা যা ভাবতেছো তা ঠিক না। উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার মায়ের সাথে তোমার শ্বশুরের কোনো প্রেম ছিল না, তবে এই বাড়ির আরেকজন মানুষের ছিল। আমার বুকটা ধক করে উঠলো। কে? উনি ধীরে ধীরে বললেন, রাশেদের চাচা। রাশেদ যেন এক ঝটকায় সোজা হয়ে বসলো। চাচা? আমিও যেন হতভম্ব হয়ে গেলাম। শাশুড়ি ধীরে ধীরে মাথা নাড়ালেন। হ্যাঁ, তোমার মা আর রাশেদের চাচার মধ্যে গভীর সম্পর্ক ছিল। ঘরের নীরবতা যেন আরো গম্ভীর হয়ে গেল। উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, নাসরিন তখন নতুন অফিসে চাকরি শুরু করছে, তোমার শ্বশুরের অফিসে। সেখানে রাশেদের চাচার সাথে ওনার পরিচয় হয়। আমি যেন নিঃশ্বাস আটকে সবকিছু শুনতেছিলাম। ধীরে ধীরে রাশেদের চাচার সাথে তোমার মায়ের সম্পর্ক হয়। তারা একে অপরকে ভালোবাসতো। রাশেদ তখন ফিস ফিস করে বলতো, আমি তো কিছুই জানতাম না। শাশুড়ি একটু মৃদু হেসে বললেন, বিষয়টা খুব অল্প কয়েকজনই জানতো। আমি তখন ধীরে ধীরে বললাম, তারপর? শাশুড়ি তখন ধীরে ধীরে বলতে শুরু করলেন, একদিন নাসরিন বুঝতে পারে সে মা হতে চলছে। আমার শরীরটা কেঁপে উঠলো। আমি তখন ধীরে ধীরে বললাম, মানে আমি? তখন উনি মাথা নাড়ালেন। হ্যাঁ, তুমি তখন তার গর্বে। আমার চোখ যেন জলে ভিজে গেল। এর পরের কথাটা যেন আরো বড় ঝড় হয়ে এলো আমার জীবনে। কিন্তু সেই সময় একটা বড় দুর্ঘটনা ঘটে। রাশেদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? শাশুড়ির গলা তখন কাঁপতে শুরু করলো। রাশেদের চাচা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা দুজনে স্তব্ধ হয়ে গেলাম। নাসরিন তখন 1 মাসের গর্ভবতী। আমার মাথা যেন ঘুরে উঠলো। হঠাৎ করে সবকিছু বদলে গেল। নাসরিন তখন একা হয়ে গেল। সমাজের ভয়, মানুষের কথা, সবকিছু যেন তাকে ঘিরে ধরেছিল। আমি তখন বললাম, তাহলে আমার কি হয়েছিল? তখন উনি বললেন, তোমার শ্বশুর তোমার মাকে তখন সাহায্য করেছিল। অফিসের কাজ দেওয়া, চিকিৎসা খরচ, সবকিছুতে তোমার মাকে তোমার শ্বশুর সাহায্য করেছিল। আমি তখন বললাম, তাই এই ছবি? তখন উনি বললেন, হ্যাঁ, মানুষ যেন ভুল না বুঝে তাই তোমার শ্বশুর সবকিছু গোপন রেখেছিল। উনি আবার বলতে শুরু করলেন, কয়েকদিন পরে নাসরিন আরেকজন মানুষকে বিয়ে করে, একজন শিক্ষককে। তখন আমি ফিসফিস করে বলতে লাগলাম, তার মানে এখন আমি যাকে বাবা বলে জানি? উনি মাথা নাড়ালেন। তবে উনি জানতেন না যে তুমি তার নিজের মেয়ে না। আর নাসরিনও কখনো তার অতীতের কথা কাউকে বলেনি। ঘরের ভিতরে যেন গভীর নীরবতা। আমি ধীরে বসে পড়লাম। মাথার ভিতরে যেন হাজারটা চিন্তা ঘুরতেছে। তাহলে আমি তাহলে রাশেদের চাচাতো বোন? কিন্তু মা কেন আমাকে কখনো বলেনি? ঠিক তখনই আমার চোখ লাল বাক্সর দিকে পড়ে। সেখানে আরো একটা খাম রয়েছে। সেটার উপরে লেখা, আমার মৃত্যুর পরে এটা মেহেরিনকে দেওয়া হবে। আমার বুকটা ধক করে উঠলো। আমি ধীরে ধীরে খামটা হাতে নিলাম। হয়তোবা সেটার ভিতরেই ছিল আমার মায়ের শেষ সত্যটা। আমি খামটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছে চারপাশে সব সত্য যেন হারিয়ে যাচ্ছে। শুধু মাথার ভিতরে একটা কথাই ঘুরতেছে, আমি রাশেদের চাচার মেয়ে। তখন আমার শাশুড়ি আমার হাত থেকে চিঠিটা নিয়ে বললেন, আর কোনো চিঠি পড়তে হবে না, তোমাদের আর কোনো সত্য জানতে হবে না। যেটুকু তোমরা জানতে পেরেছো এটাই অনেক। আমি আর কোনো কথা বললাম না। রাশেদ ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ওর মুখে চিন্তার ছাপ। শাশুড়ি ধীরে ধীরে বললেন, নাসরিন খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ভাগ্য ওর খারাপ ছিল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আপনি কি আমার মাকে চিনতেন? তিনি বললেন, হ্যাঁ, তোমার শ্বশুরের অফিসে কয়েকবারই তাকে দেখছি। খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল, খুব ভদ্র। আমি আবার চিঠিটার দিকে তাকিয়ে বললাম, মায়ের প্রতিটা কষ্ট যেন আমার হৃদয়ে গেঁথে যাচ্ছে। আমার মা এত কষ্ট একা কিভাবে সহ্য করছে? আমার শাশুড়ি বলল, সে অনেক ভালো মেয়ে ছিল, সে কাউকে কষ্ট দিতে চাইতো না, তাই সবকিছু একা নীরবে চুপচাপ সহ্য করছে। ঘরটা আবার নীরব হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে উনি জানতেন আমি তার সন্তান? শাশুড়ি মাথা নাড়ালেন, হয়তো জানতো, কিন্তু তুমি গর্ভে আসার কিছুদিন পরে সেই দুর্ঘটনাটা ঘটে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি জানালার দিকে তাকালাম। মনে হচ্ছে পৃথিবীটা আবার নতুন হয়ে গেছে। এতদিন যাকে আমি বাবা বলে জেনেছি সে আমাকে জন্ম দেয়নি, কিন্তু যাকে আমি কখনো দেখিনি সেই আমার নিজের আসল বাবা। তবুও মনে হচ্ছিল আসলে আমার সেই শিক্ষক বাবাই আমাকে মানুষ করছে। আমি ধীরে ধীরে বললাম, আমার বাবা একজনই, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার বাবাকে কখনো ছোট ভাবতে পারবো না, কারণ বাবা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। বাবার কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। রাশেদ মাথা নাড়ালো। এটাই পৃথিবীর সবচেয়ে সত্যি কথা। তারপর রাশেদ আবার বলল, মেহেরিন, আমি একটা কথা বলবো? আমি বললাম, বলো। তখন সে একটু হেসে বলল, এই সত্যটা জানার পরে আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে হবে।
আমার বুকটা কেঁপে উঠলো, কারণ আমি জানতাম সে কি বলতে চাইছে। আমি ধীরে ধীরে বললাম হ্যাঁ। শাশুড়ি তখন বসেছিলেন, তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। কিছুক্ষণ পরে উনি ধীরে ধীরে বললেন, জীবনে কিছু সময় এমন সত্য সামনে আসে যেটা কখনো কেউ আগে জানতো না, আর তখন মানুষকে ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে হয়। রাশেদ তখন বলল, হ্যাঁ আমাদের একটু সময় দরকার। আমিও মাথা নাড়ালাম, হ্যাঁ আমাদের একটু সময় দরকার। আমি আবার সেই লাল বাক্সটার দিকে তাকালাম। এত বছর পর্যন্ত একটা ছোট বাক্সের মধ্যে লুকিয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমি ধীরে ধীরে বাক্সটা বন্ধ করে দিচ্ছিলাম। মনে হলো একটা অধ্যায় শেষ হলো, কিন্তু সামনে যে পথটা আছে এটা এখনো পরিষ্কার না। তবুও তো জীবনটা আবার সাজাতে হবে। তারপর আমরা আমাদের শাশুড়ির সম্মতিতে আমরা দুজনের জীবনটা আবার শুরু করলাম। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে পেজের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।